ওই সবজিগুলো অন্য জমির ওপর পড়ে আছে, যেন তাদের উপর কেউ রাগে সেগুলোকে বলের মতো এদিক ওদিক ছুঁড়ে মেরেছে। কাদের দাদা বলেন, হয়তো শেয়াল নয়তো কুকুর এগুলো করেছে। কাজ করো, ক্ষেতের চারপাশে ভাঙা বেড়াগুলো ঠিক করে দাও। শ্রমিকরা তাই করলো, কিন্তু প্রতিদিন ওনার সবজি ক্ষেতের কিছু না কিছু অংশ এভাবে নষ্ট হয়ে গেল। নষ্ট করছে সবজির ফলনগুলো। তাই কাদের দাদা ঠিক করলেন পাহারা দেবেন, দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে। কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন। শ্রমিকরা সারাদিন কাজ করে, শীতের দিন, তাই উনি নিজেই পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও কাদের দাদার স্ত্রী ওনাকে বলেছিলেন ওনার ছোট ছেলেকে সঙ্গে নিতে, কিন্তু সবজি ক্ষেত কাছাকাছি হওয়ার কারণে উনি একাই চলে যান। ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটা মসজিদ ছিল। মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হ্যারিকেন হাতে। শীতকালে কুয়াশার কারণে কিছু দেখা যায় না দূরে। চাঁদের আলো ছিল, ওই আলোতে উনি পাহারা দিচ্ছেন। হঠাৎ কাদের চাচা লক্ষ্য করলেন ওনার সবজি ক্ষেতে কোনো একটা কিছুর প্রবেশ। চাঁদের আলোতে খেয়াল করলেন কিছু একটা কালো ধরনের ছায়া ওনার ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাচ্ছে। আসলে রাতে বেশিরভাগ প্রাণী বা বস্তু কালোই দেখায়। কাদের দাদা ওনার হ্যারিকেনের আলোটা কমিয়ে দিলেন, যাতে ওই প্রাণী বা মানুষ যাই হোক সে টের না পায়। উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতরে প্রবেশ করলেন। আস্তে আস্তে ওই প্রাণীটার কাছে গেলেন। কুয়াশার কারণে তেমন বোঝা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে। কোনো একটা মানুষ হবে কালো চাদরে ঢাকা। প্রথমত উনি মানুষ ভেবে বললেন, কে তুমি, আর এত রাতে আমার ক্ষেতের ভেতরে কেন? প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো, তাই না? কোনো উত্তর নাই। আবার জোরে বলে ওঠেন, কে তুমি, কেন সবজি চুরি করতে আসো? তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর আসে, আমি কে জানতে চাস? ওই পাশের কণ্ঠ শুনে কাদের দাদা কিছুটা ভয় পেলেন, কারণ এমন গম্ভীর কণ্ঠ তিনি আগে কখনো শোনেননি। কেমন যেন ভয়ঙ্কর। বয়বটা একটা ধোঁয়ার মতো হয়ে গেছে এবং ধোঁয়াটা তার বুক ভেদ করে ভেতরে চলে যায়। কাদের দাদা বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা এতটাই তার প্রতি অত্যাচার বেড়ে যায়। তার সাথে বিয়ে হয়েছে, ওই পুরুষটা ছিল অনেক খারাপ মানুষ। আপনার ছেলের দিকে তাকিয়ে আপনার আগের স্ত্রী সব সহ্য করে নেয়। এভাবেই কেটে যায় অনেক বছর। এর মাঝে আপনার আগের স্ত্রী মারা যায়, কিন্তু তার স্বামী আপনার সন্তানের প্রতি অত্যাচার করতেই থাকেন। এর মধ্যে একদিন ছেলেটি তার নানির কাছ থেকে জানতে পারে আপনার সম্পর্কে। আপনি অন্যায়ভাবে তার মাকে তালাক দিয়েছেন। এরপর থেকে তার মনের ভেতরে প্রতিশোধ নেবার মানসিকতা তৈরি হয়। সে একজন কবিরাজের সাথে যোগাযোগ করে আপনার ক্ষতি কিভাবে করবে তার পরামর্শ করতে। কবিরাজ প্রথমে কালো জাদু করলে কোনো এক কারণে তা ব্যর্থ হয়। পরে কবিরাজ অন্য একটা পথ বের করে, যা আমি আগে কখনো দেখি নাই। আপনারা এই এলাকায় উচ্চবিত্ত, সবাই জানে। বাজারের বড় মাছটা আপনিই কেনেন। তখন আপনার ওই ছেলে বাজারে আসে মাছ বিক্রেতা হিসেবে। সে সবকিছু জেনে বড় মাছ নিয়ে আসতো আপনার জন্য। তবে ওই মাছে ছিল কালো জাদু, এবং একটা না, দুইটা না, অনেকগুলো মাছ নিয়েছেন আপনি তার কাছ থেকে। ধীরে ধীরে আপনার পরিবারের সবাই কালো জাদু দ্বারা আক্রান্ত হয়। এখন আমার হাতেও তেমন কিছু করার নেই। এই জাদু রক্তে মিশে গেছে। তখন কাদের দাদা সহ পরিবারের সবাই কান্না করতে থাকে এবং কোনো উপায় আছে কিনা জিজ্ঞেস করতে থাকে। হুজুরের কাছে অনেক অনুরোধ করার পরে কিছু একটা করার জন্য অনুরোধ জানালে হুজুর বলেন, দেখেন, দুইটা পদ আছে। প্রথমটা সহজ, আর প্রথম কাজটা না হলে পরেরটা আমি চেষ্টা করব, তবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তখন হুজুর বলেন, আপনার ওই ছেলেকে খুঁজে বের করুন তাড়াতাড়ি এবং তার কাছে ক্ষমা চেয়ে আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যেতে বলুন। আর দ্বিতীয় পথ আমি পরে বলবো। তখন তিনি এলাকার সব মাছ ব্যবসায়ীদের বলেন তার ছেলেকে খুঁজবার জন্য। আল্লাহর রহমতে খুঁজেও পাওয়া যায়। তখন তার কাছে হুজুর যান, তাকে সবকিছু বোঝান এবং কাদের দাদাও ওনাকে ছেলের মর্যাদা দিয়ে বুকে টেনে নেন। তখন একটা পরিবারে সুখের মিলন মেলা সৃষ্টি হয়। কিন্তু বিপদ এখনো কাটেনি। কালো জাদু নষ্ট করতে হবে। তখন সবাই মিলে ওই কবিরাজের কাছে যায় এবং সবাই ভয় দেখিয়ে কালো জাদু কাটানোর জন্য জোর দেয়। তখন কবিরাজ বারবার বলছিল এতে তার ক্ষতি হবে।
যখন তাকে পুলিশের ভয় দেখানো হয়, এলাকায় বিচারের ভয় দেখানো হয়, তখন সে রাজি হয়। শোনা যায় পাঠা ভোগ দিয়ে ওই জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল। কিছুদিন পর আল্লাহর রহমতে কাদের দাদার পরিবারের সবাই সুস্থ হয়ে যায় এবং ওনার ওই সন্তান সুখে শান্তিতে তাদের সাথে বাস করতে থাকে। এই হল রশিদ কাকার ঘটনা। 2018 সালে কাদের দাদা মারা যান। তো এইভাবে তিনি ঘটনাটি লিখেছেন এবং ঘটনাটি শেষ করেছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম শেখ হাবিব, বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রাম নয়ানগরে। আমি এবার অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র। এর আগে আমি আপনাকে একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেই ঘটনাটি আপনি প্রচার করেছিলেন। সেই থেকে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে ঘটনা কালেক্ট করি। আমার আগ্রহ আরো বেড়ে যায়। সেই ভূত এফএম থেকে আপনার ঘটনা শুনি, এখন ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনা ঘটে আমার বন্ধু মইনুল ইসলামের মায়ের সাথে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমার বন্ধু মইনুল যেভাবে ঘটনাটি বলেছে, আমি সেইভাবে লেখার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ঘটনার সাল 2018। এখনো এই ঘটনার সাথে সে জড়িত আছে, পুরোপুরি বের হতে পারেনি। আমার বন্ধুর মা ছোট থেকেই ছিল একটু ডানপিটে স্বভাবের। আমার বন্ধু মাইনুল, তারা 3 ভাই। ছোট ভাইয়ের নাম মকবুল। একদিন তারা সকলে মিলে আমার বন্ধু মইনুলের আন্টির বাসায় বেড়াতে যায়। সারাদিন থাকার পর সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় দেখে বাগমারা নামক জায়গায় অনেক বড় মেলা হচ্ছে। তারা সেই মেলায় সময় কাটায় এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরে সকলে ফ্রেশ হয়। একটু পর দেখে তার ছোট ভাই মকবুল ঘরের মধ্যে নেই। তার মা মকবুলকে ডাক দেওয়ার জন্য জানালার কাছে যায় এবং তার কাশি আসে, যার কারণে সে জানালা দিয়ে থুতু ফেলে। একটু পর সে অনুভব করে তার গলার মধ্যে কি যেন চেপে ধরেছে এবং সে দম নিতে পারছে না। এরপর আমার বন্ধুকে বলে, মাইনুল, আমার তো অনেক অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। বলে রাখা ভালো, তার প্রেশার সবসময় হাই থাকতো। এরপর আমার বন্ধু প্রেশার মেপে দেখে প্রেশার একদম লো, 60/40। এমন অবস্থায় তাকে সবাই মিলে মাথায় পানি ঢালে, দুধ খাওয়ায়, কিন্তু প্রেশার স্বাভাবিক হওয়ার পরিবর্তে আরো নিচে নামতে থাকে। হাত পা ঠান্ডা হয়ে আসে। এরপর দেরি না করে সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে 3-4 দিন থাকার পর একটু উন্নতি হয়। পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার একদিন পর সে আবারও অনুভব করে তার গলা কেউ চেপে ধরেছে। দম নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমার বন্ধু তার নানুকে খবর দেয়, কারণ সে ঝাড়ফুঁক করতে পারে। সে এসে আমার বন্ধুর মাকে ঝাড়ফুঁক করে, কিন্তু কোনো উন্নতি হয় না। নামাজ পড়ার পর সে ফিল করে কে যেন তার গলা চাপ দিয়ে ধরে। এরপর তাকে হুজুরের দেয়া পানি পড়া খাওয়ানো হয়, বিভিন্নভাবে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু ঘটনার কোনো উন্নতি ঘটে না। এমন সময় আমার বন্ধুর নানু বলে যে তার ছোট ছেলে মকবুল যখন হয়েছিল, তখন তার ছেলে যে ছায়াটি দেখেছিল বা যে ছায়াটি তার কাছে এসেছিল, ওটা আবার ফিরে আসলো না তো। এটি শুনে আমার বন্ধু তার নানুকে জিজ্ঞেস করে, কি হয়েছিল আম্মুর সাথে, আমাকে বলো। তার নানু বলে, তেমন কিছু না। পরে আমার বন্ধুর অনেক জোরাজুরিতে নানু ঘটনা বলতে রাজি হয়। বলছি নানুর ভাষায়, তোর যখন ছোট ভাই হয়, সে সবসময় চুপচাপ থাকতো এবং তোর মায়ের কোলে দিলেই ভীষণভাবে কান্না করত, কিছু খেতে চাইতো না। এমন অবস্থায় মসজিদের হুজুর এনে ঝাড়ফুঁক করানো হয় এবং হুজুর বলে হয়তো কোনো কুনজর পড়েছে, কিন্তু কোনো উন্নতি ঘটে না। তার মায়ের কোলে দিলেই জোরে জোরে কান্না করে। সবার কোলে ভালো থাকে, কিন্তু মায়ের কোলে দিলেই এমনটা হয়। এরপর একজন কবিরাজের খোঁজ পাই আমরা। তোর মাকে তার কাছে নিয়ে যাই। সেই কবিরাজ তোর মাকে সামনে বসায় এবং কি যেন মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পড়ে তোর মায়ের শরীরে ফু দিতেই তোর মায়ের শরীরটা কেঁপে ওঠে এবং কি যেন একটা মোটা কণ্ঠে বলে ওঠে, আমাকে ডেকেছিস কেন? কবিরাজ বলে, ওর বাচ্চাকে কিছু খেতে দিস না কেন? তার মায়ের কোলে আসতে দিস না কেন? তখন মায়ের সাথে থাকা জিনটা বলে, ও ছোটবেলায় আমার অনেক বড় ক্ষতি করেছে, ওকে আমি এত সহজে ছাড়বো না। কবিরাজ মন্ত্রের মাধ্যমে তাকে আঘাত করে এবং সে চলে যেতে বাধ্য হয় এবং চলে যাওয়ার আগে সে বলে যায়,
আমি আবারও আসব। কবিরাজ মন্ত্রের মাধ্যমে তাকে আঘাত করে। সে চলে যেতে বাধ্য হয় এবং চলে যাওয়ার আগে সে বলে যায় সে আবারও আসবে। কবিরাজ তোর মাকে একটা তাবিজ দেয় এবং বলে এই তাবিজটি সব সময় সাথে রাখতে। প্রায় অনেক বছর তাবিজটি তোর মায়ের সাথেই ছিল। একদিন শখের বশে নদীতে গোসল করতে গিয়ে তোর মা তাবিজটি হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার পরও তেমন কোনো সমস্যা হচ্ছিল না। আমরা ভেবেছিলাম জিনটা হয়তো চলে গেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে জিনটা আবার ফিরে এসেছে। এটা শুনে আমার বন্ধু চিন্তায় পড়ে যায়। ওই রাতে বন্ধুর মায়ের ঘরের চারপাশে নুপুরের আওয়াজ ভেসে আসে। রাত তখন গভীর, আনুমানিক 2টা বাজে। মনে হয় কেউ একজন ঝুমুর ঝুম করে হাঁটছে। শব্দটি বাসার সকলেই শুনতে পায় এবং ওই রাতে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে কালো জুব্বা পরা কেউ একজন হুজুর টাইপের লোক এসে জোর করে বিভিন্ন খাবার খাওয়াচ্ছে, যেমন ভাত, বিরিয়ানি, খিচুড়ি, বিভিন্ন ধরনের ফল, এই সব। এবং সকালবেলা ঘুম ভাঙলে সে উপলব্ধি করে তার পেট ভরা, সারাদিন কিছু খেতে চায় না। এমন স্বপ্ন প্রতি রাতেই দেখে। কখনো কখনো তার স্বামী তাকে খাওয়াচ্ছে, কখনো কখনো তার মা এসেছে খাওয়াচ্ছে, কখনো কখনো তার ছেলে তাকে খাওয়াচ্ছে। সে সারাদিন একটুও ক্ষুধা অনুভব করে না। কয়েকদিন যাওয়ার পর তার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, শুকিয়ে যেতে থাকে। সবচাইতে বেশি সমস্যা হতো যখন সে গরুর মাংসের গন্ধ পেত। গরুর মাংসের গন্ধ পেলেই মনে হতো কেউ একজন তার গলা চাপ দিয়ে ধরেছে। প্রায় বেশ কয়েকদিন পর সে তার স্বপ্নের কথা সকলকে জানায় এবং সকলে খুব ভালোভাবেই বুঝতে পারে অনেক বড় কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সকলে মিলে একটি ভালো হুজুরের খোঁজ করে এবং তার সন্ধান পায়। হুজুরটি ছিল আমার বন্ধুর নানার খুব পরিচিত। তার বাসা নবাবগঞ্জে। হুজুরটিকে আমার বন্ধুর মা সবকিছু খুলে বলে। হুজুর বলে এই জিনটি তোমার সাথে অনেক ছোটবেলা থেকে আছে। এই জিনটি কোনো একটা কারণে তখন থেকে তোমার উপরে বিরক্ত। সেই তোমার গলা চাপ দিয়ে ধরে, স্বপ্নে তোমাকে বিভিন্ন কিছু খাইয়ে পেট ভরিয়ে রাখে যেন তোমার ক্ষুধা না পায় এবং শরীর খারাপ হয়ে যায়। আমার বন্ধুর মা অর্থাৎ মইনুলের মা বলে, হুজুর এত কিছু আপনি কিভাবে জানলেন? হুজুর বলল, আমার সাথে 5টি জিন সব সময় থাকে, ওরা আমাকে সব খবর দেয়। তোমাকে যে জিনটি নজর করেছে সেটি খুব একটা বেশি শক্তিশালী নয়। আমি পানি পড়া দিচ্ছি, এটি 40 দিন খাবে, সব সময় পবিত্রভাবে থাকার চেষ্টা করবে এবং আমার বশ করা একটি জিন তোমাকে দেখাশোনা করবে। ভয় পেও না, এই জিনটি তোমার কোনো ক্ষতি করবে না, শুধু অন্য কোনো কুশক্তি যাতে তোমাকে স্পর্শ করতে না পারে সেটি দেখবে। 40 দিন পর সব ঠিক হয়ে যাবে এবং আমার জিন আমার কাছে চলে আসবে। এই 40 দিন উনি উপলব্ধি করেন যে কোনো একটি ছায়া তার সঙ্গে আছে। তিনি যেখানেই যান সেই ছায়াটি পিছু পিছু আসে, হাঁটে। এই হাঁটা শব্দটি শুধু তিনিই বুঝতে পারেন। 40 দিন পর থেকে আমার বন্ধুর মার তেমন আর কিছু হয় না, শুধু গরুর মাংসের ঘ্রাণটা তিনি আর তখন থেকে সহ্য করতে পারেন না। এখন সুস্থ স্বাভাবিক আছেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন।